আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ডোনাল্ড ট্রাম্প যখন আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন বিশ্বজুড়ে অনেক কূটনৈতিক সম্পর্কের চিত্র পরিবর্তিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একসময় খুবই টানাপোড়েনের মধ্যে ছিল। আফগানিস্তানের সোভিয়েত দখলদারিত্বের সময় এবং পরবর্তীতে ওয়ার অন টেররে পাকিস্তানকে নিরাপত্তা সহযোগী হিসেবে দেখা হলেও ধীরে ধীরে ওয়াশিংটন পাকিস্তানের ওপর আস্থা হারায়। 2011 সালে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহর থেকে মার্কিন বাহিনী হত্যা করার পর সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। 2018 সালে ট্রাম্প নিজেই বলেছিলেন, আমরা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছি, অথচ তারা আমাদের দিয়েছে কেবল মিথ্যা আর প্রতারণা। সেই অবস্থান থেকে আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন ট্রাম্প পাকিস্তানকে আবার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে বশ করল পাকিস্তান, তার নেপথ্যে কারণ খোঁজার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকী। হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ট্রাম্প তাদের গ্রেট লিডার বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফিল্ড মার্শাল খুবই ভালো মানুষ, প্রধানমন্ত্রীও তাই। এই মন্তব্য শুধু সৌজন্য নয়, বরং একটি উষ্ণ সম্পর্কের ইঙ্গিত। যদিও বৈঠকের আগে খবর ছড়ায় যে শাহবাজ ও মুনিরকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে প্রেসিডেন্টের জন্য, তারপরও ঘটনাটি পাকিস্তান আমেরিকা সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির পর অনুষ্ঠিত হল। গত কয়েক মাস ধরে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র খনিজ ও জ্বালানি খাতে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিশেষত সমালোচনার মধ্যে থেকেও পাকিস্তান এবার নতুন করে নিজেকে উপস্থাপন করছে নিরাপত্তা সহযোগী নয়, বরং খনিজ ও প্রাকৃতিক সম্পদের সরবরাহকারী হিসেবে। সেপ্টেম্বরের ৮ তারিখ ইসলামাবাদে একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান মুনির, প্রধানমন্ত্রী শরীফ এবং মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি হল যুক্তরাষ্ট্রকে ক্রিটিক্যাল মিনারেলস ও রেয়ার আর্থ এলিমেন্ট সরবরাহ করবে পাকিস্তান। এর মাধ্যমে $50 কোটি মার্কিন বিনিয়োগ আসবে পাকিস্তানে। একই সাথে ট্রাম্প জুলাই মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকিস্তানের বৃহৎ তেলের ভাণ্ডার উন্নয়নে সহযোগিতা করবেন। 2024 সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মোট বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় $10.1 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় 6.3% বেশি। যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের রপ্তানি বেড়েছে, আবার পাকিস্তান থেকেও আমদানি বেড়েছে। তবে ঘাটতি এখনও পাকিস্তানের অনুকূলে নয়। $3 বিলিয়ন ঘাটতি রয়ে গেছে যুক্তরাষ্ট্রের দিক থেকে। তা সত্ত্বেও পাকিস্তানের জন্য ইতিবাচক খবর হল, ট্রাম্প পাকিস্তানের পণ্যে মাত্র 19% শুল্ক বসিয়েছেন, যেখানে ভারতের ওপর আরোপ করেছেন 50%। দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে এটি একটি বড় কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য বলে ধরা হচ্ছে। এই সম্পর্ক উন্নয়নের আরেকটি কারণ হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় ট্রাম্প মধ্যস্থতা করে যুদ্ধবিরতি এনেছেন বলে দাবি করেন। ভারত বারবার এটি অস্বীকার করলেও পাকিস্তান শুধু স্বীকারই করেনি, বরং ট্রাম্পকে 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। পাকিস্তানের এই পদক্ষেপ আসলে ওয়াশিংটনের কাছে এক ধরনের কৃতজ্ঞতার প্রদর্শন, যা ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক সংকেত বহন করেছে। খনিজ সম্পদের প্রসঙ্গে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদের হিসাব মতে দেশের 1/4 ভূখণ্ডে মূল্যবান খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং গিলগিত বালতিস্তান অঞ্চল খনিজে সমৃদ্ধ। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রেকোটিক, বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তামা স্বর্ণখনি। এখানে আনুমানিক 15 মিলিয়ন টন তামা ও 26 মিলিয়ন আউন্স স্বর্ণ রয়েছে বলে ধারণা করা হয়। কানাডার ব্যারিক মাইনিং এই প্রকল্পের অর্ধেক মালিকানা নিয়েছে, বাকি ভাগ পাকিস্তান সরকার ও প্রাদেশিক কর্তৃপক্ষের হাতে। স্যান্ডাক খনিও আরেকটি বড় উৎস, যেখানে চীন দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছে। 2024 সালে এখান থেকে রপ্তানি হয়েছে প্রায় $842 মিলিয়ন তামা। তবে পাকিস্তানের খনিজ সম্পদ এখনও বড় আকারের বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়নি। অনেক প্রকল্প প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই এমওইউগুলো আসলে প্রাথমিক আগ্রহ প্রকাশ, চূড়ান্ত খনন চুক্তি নয়।
তা সত্ত্বেও এটি এক ধরনের ইতিবাচক বার্তা দিয়েছে যে মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানে প্রবেশ করতে আগ্রহী। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে অ্যান্টিমনি, তামা ও দ্রুত রপ্তানিযোগ্য খনিজ রপ্তানি শুরু হবে, পরে ধাপে ধাপে প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং দীর্ঘমেয়াদী অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। পাকিস্তানের জন্য এই খনিজ চুক্তি শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ গত এক দশক ধরে পাকিস্তান চীনের সঙ্গে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে গভীরভাবে যুক্ত। চীনের কোম্পানিগুলো বিশেষত বেলুচিস্তানে ব্যাপক বিনিয়োগ করেছে, কিন্তু স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের দাবি, চীনারা স্থানীয় সম্পদ লুট করছে। এই কারণে সশস্ত্র গোষ্ঠীগুলো চীনা প্রকৌশলী ও স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে, যাতে অন্তত 20 জন চীনা নাগরিক নিহত হয়েছেন 2021 সাল থেকে। এখন একই অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ শুরু করে, তাহলে একদিকে ওয়াশিংটনের কৌশলগত উপস্থিতি বাড়বে, অন্যদিকে স্থানীয় বিদ্রোহীদের জন্য এটি আরও জটিল বার্তা হয়ে উঠবে। চীন এই অবস্থাকে একেবারেই নেতিবাচক হিসেবে দেখবে না বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বরং যুক্তরাষ্ট্রের উপস্থিতি বিদ্রোহ দমনে সহায়ক হতে পারে, কারণ তখন বিদ্রোহীদের হামলা শুধু পাকিস্তান ও চীনের বিরুদ্ধে হবে না, বরং যুক্তরাষ্ট্রকেও শত্রু বানাবে। ফলে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ভয়ও থাকবে। একই সাথে যদি স্থানীয় অর্থনীতি লাভবান হয়, তবে চীনের বিনিয়োগের নিরাপত্তা বাড়বে। তাই অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি 3 পক্ষের জন্যই এক ধরনের লাভজনক চুক্তি হতে পারে। তবে ঝুঁকিও কম নয়। পাকিস্তানের খনিজ প্রকল্পগুলো বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে। তাছাড়া দেশটির রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাজনিত হুমকি ও প্রশাসনিক দুর্নীতি বিনিয়োগকারীদের জন্য বড় চ্যালেঞ্জ। অতীতে অনেকবার ঘোষণা দেওয়া হলেও খনিজ প্রকল্পগুলো বাণিজ্যিকভাবে সফল হয়নি। যেমন 2019 সালে ইমরান খান দাবি করেছিলেন আরব সাগরে বিশাল তেল ও গ্যাস ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, কিন্তু পরে সেটি ভ্রান্ত প্রমাণিত হয়। এমনকি সাম্প্রতিক মাসগুলোতেও সেনা কর্মকর্তারা দেশের ভাগ্য বদলে যাবে এমন খনিজ আবিষ্কারের দাবি করেছেন, কিন্তু সেগুলোর কোনোটিরই যাচাই হয়নি। ফলে বাস্তবতার চেয়ে প্রতিশ্রুতি বেশি, এমন সমালোচনা জোরালো। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র নিবন্ধিত যে কোম্পানি পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে, তারা আদৌ বড় আকারের খনন পরিচালনা করতে সক্ষম কিনা। কারণ প্রতিষ্ঠানটি আসলে ব্যাটারির ধাতু পুনর্ব্যবহার ও অবশিষ্ট পদার্থ থেকে খনিজ আহরণে বেশি অভিজ্ঞ। সমালোচকদের মতে আপাতত তারা শুধু ঘনীভূত খনিজ রপ্তানিতে আগ্রহী, বড় আকারের মাইনিং প্রকল্প পরিচালনায় নয়। তবু বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে এমন MOU একটি ইতিবাচক সংকেত। এটি আরও বড় বিনিয়োগকারীদের পথ খুলে দিতে পারে। এইসব মিলিয়ে বলা যায়, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন অধ্যায় শুরু করেছে। একসময় যে ট্রাম্প পাকিস্তানকে প্রতারণার প্রতীক বলে মন্তব্য করেছিলেন, তিনি এখন শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে গ্রেট গাই বলে প্রশংসা করছেন। এটা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং খনিজ সম্পদকে কেন্দ্র করে কৌশলগত পুনর্গঠনের প্রতিফলন। পাকিস্তানের জন্য এটি হতে পারে বৈদেশিক ঋণের চাপ কমানোর একটি সুযোগ। বর্তমানে দেশটির বহির্ঋণ $130 বিলিয়নেরও বেশি। যদি খনিজ সম্পদ সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে অর্থনীতির চেহারাই বদলে যেতে পারে। তবে এর জন্য দরকার স্বচ্ছতা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চয়তা। একজন সাবেক জেনারেল বলেছেন, কেবল বিদেশি মূলধন যথেষ্ট নয়, দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। স্থানীয় জনগণকে ভূমির মালিকানা ও রয়্যালটির ভাগ দিতে হবে। অবকাঠামো শুধু খনিজ স্বার্থে নয়, জনগণের কল্যাণে গড়ে তুলতে হবে। তখনই খনিজ সম্পদ জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হবে। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক হ্যান্ডশেক, যেখানে অর্থনৈতিক সুযোগ, সম্পদ কূটনীতি এবং প্রতীকী পূর্ণ সমন্বয় মিলেমিশে গেছে। এখনই সময় বলে দেবে এই অঙ্গীকার কতটা বাস্তবে রূপ নেয় আর কতটা থেকে যায় কাগজে কলমে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।